এই সমস্ত জায়গাগুলো থেকে এক একটা কোশ্চেন পেতে পারো। হ্যাঁ, বিশেষ করে ক্লাইমেট থেকে প্রচুর কোশ্চেন আসে। যেমন লাস্টবার যে পরীক্ষাটা হলো, জিওমরফোলজি থেকে সব থেকে বেশি কোশ্চেন এসেছিলো, হ্যাঁ 9-10। আর তারপর জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে কোশ্চেন এসেছিলো। আমি নেক্সট দিন তোমাদের বলে দেবো মানে কোন পার্টে কত পার্সেন্ট কোশ্চেন এসেছিলো সেইগুলো সব। হ্যাঁ, সেগুলো শুনে নিও। দেখো, আমরা ফার্স্ট যেটা পড়বো সেটা হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়ার ইন্ডিয়ান ফরেস্ট বা আমাদের অরণ্য। হ্যাঁ, এবার এইগুলো আমি বিভিন্ন বই থেকে একসাথে কম্পাইল করে রেখেছি যাতে তোমাদের সুবিধা হয় পড়তে। হ্যাঁ, আচ্ছা, এইখানে একটা ডিটেলস, একটা সরি, এখানে আমার একটা ডিটেলস নোট দেওয়া আছে। হ্যাঁ, এবার এত ডিটেলস এখন পড়াটা পসিবল না, এত ডিটেলস পড়াটা পসিবল না। এই জন্য আমি শর্টকাটও করে দিয়েছি। হ্যাঁ, দেখো, বিশেষ করে মাথায় রেখো 1936। হ্যাঁ, তোমার চ্যাম্পিয়ন আমাদের ভারতীয় উদ্ভিদ নিয়ে সার্ভে করেন। হ্যাঁ, আর সার্ভে করার পর 1936 সালে তিনি একটা ডেটা পাবলিশ করেন। সেখানে প্রায় 116 রকমের স্বাভাবিক উদ্ভিদ কী করে শনাক্তকরণ করেন। হ্যাঁ, তাহলে 116 মানে কি, সেটা হিউজ। এবার সেটাকে কয়েকটা আবার উপবিভাগে কী করেন, বিভক্ত করেন। এবং তারপরে দেখবে অনেকজন, এই যে পুরী, হ্যাঁ, বা তোমার লেগ্রিস বা চ্যাম্পিয়ন, এরা অনেকেই এই ধরনের সার্ভেগুলো করেছে। এবার তাদের সার্ভের উপর বেস করে আমাদের ভারতে টোটাল 5টা প্রধান উদ্ভিদ বা প্রধান টাইপস আর 16টা কী পাচ্ছি আমরা, এর সাব টাইপস পাচ্ছি। হ্যাঁ, সেইগুলো আমরা পড়বো। এখান থেকে কোনো কোশ্চেন আসার নেই। হ্যাঁ, এখান থেকে সেরকম দেখার দরকার নেই, জাস্ট জানানোর জন্য। এইবার আমরা যেহেতু স্বাভাবিক উদ্ভিদ পড়ছি, স্বাভাবিক উদ্ভিদ কী সেটা জানা দরকার। এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে। হ্যাঁ, ডেফিনেশনটা কি, এটা আমরা সবাই জানি, যে সমস্ত উদ্ভিদগুলো কোনো ধরনের মানুষের হস্তক্ষেপ ছাড়াই বড় হচ্ছে। হ্যাঁ, মানে এখানে হিউম্যান কোনো ধরনের তুমি ইন্টারফেস পাবে না, বা হিউম্যান ইন্টারাকশান তুমি পাবে না। তাহলে সেই ধরনের উদ্ভিদগুলোকে কী বলবো আমরা, স্বাভাবিক উদ্ভিদ। তাহলে এর মধ্যে যে ভাগগুলো আছে, ভাগগুলোর দিকে তাকাও। এখান থেকে যে কোশ্চেনগুলো আসে, ফার্স্ট কোশ্চেন হয় যে গাছের নামগুলো। হ্যাঁ, তোমাকে একটা অপশান দিয়ে দেবে, এই যে রোজউড, এটা কোন ধরনের তোমার অরণ্য, এটা হচ্ছে ক্রান্তীয় চিরহরিত অরণ্য বা ট্রপিক্যাল এভারগ্রিন রেন ফরেস্ট। তাহলে আমরা যখন নিরক্ষীয় বায়ুম পড়েছিলাম, সেখানে দেখবে বৃষ্টিপাত বেশি, তার সঙ্গে তাপমাত্রাও কি বেশি। তাহলে এই অঞ্চলগুলোতে যে ধরনের অরণ্যগুলো পাচ্ছি তার নাম কি, ট্রপিক্যাল এভারগ্রিন রেন ফরেস্ট। তাহলে এখানকার গাছগুলোকে কি, যে শিশু, গর্জন, রোজউড, মেহগুনি, রাবার, হ্যাঁ, আবলুস, আইরনউড, এই জাতীয় গাছগুলো পাচ্ছি আমরা। হ্যাঁ, এগুলোকে দেখে নিয়ে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আসে না, যেগুলো আসে বারবারই বলছি এগুলো আসে। আর একটা কোশ্চেন আসে, কেউ বলতে পারো আমাদের ভারতে সব থেকে বেশি অরণ্য কোনটা দেখা যায়, কোন টাইপসটা? শুষ্ক পর্ণমোচী, হ্যাঁ, ট্রপিক্যাল ড্রাই, ড্রাই যেটা তোমার, ড্রাই ডেসিডিয়াস। একদম একদম। দেখো সেকেন্ড, দেখো ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী। হ্যাঁ, আর্দ্র মানে, সরি এখানে ইংলিশটা ভুল হয়েছে আমার, এটা ওয়েট হবে। হ্যাঁ, ড্রাই না, ওয়েট। আমাদের মাথায় রেখো ইন্ডিয়াতে পর্ণমোচী অরণ্য সব থেকে বেশি। হ্যাঁ, পর্ণমোচী, পর্ণমোচী কোনগুলো, যে আমাদের আশেপাশে যেগুলো থাকে। এবার পর্ণমোচীর দুটো টাইপস হয়, একটা হচ্ছে ড্রাই আর একটা হচ্ছে ওয়েট। ড্রাই মিন্স যে অঞ্চলগুলোতে বৃষ্টিপাতটা কম, আর ওয়েট মিন্স যেখানে বৃষ্টিপাতটা কি বেশি। তাহলে আমাদের যেটা বেশি পাই সব থেকে বেশি পর্ণমোচী। পর্ণমোচীর মধ্যে কোনটা, সেটা হচ্ছে ড্রাই। হ্যাঁ, এর ডেটাগুলো একটু পরে আমি দিয়ে দিয়েছি, সেগুলো দেখে নেবে। হ্যাঁ, তাহলে এখান থেকে এই কোথায় পাচ্ছি না পাচ্ছি এই নিয়ে কোনো কোশ্চেন আসে না, বারবারই বলছি তোমাকে, যেগুলো পড়তে হবে জাস্ট এই যে গাছের নামগুলো। হ্যাঁ, গাছের নামগুলো, কোন গাছগুলো কোথায় থাকছে। এখানে বৃষ্টিপাত দেখো, যেহেতু তুমি ওয়েট পাচ্ছ, বৃষ্টিপাতটা মাঝারি, 100 থেকে কত 150। তাপমাত্রাও যেহেতু আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, সেটা অনেকটাই বেশি, 26 থেকে কত 27। হ্যাঁ, আর এই বৈশিষ্ট্য এগুলো দেখা মানে তোমার এখন টাইম ওয়েস্ট করা, এখন দেখবে না এগুলো। থার্ড কোনটা, থার্ড হচ্ছে এই যে ড্রাই। এইটা আমাদের ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি, সব থেকে মানে সব থেকে ম্যাক্সিমাম জায়গায় আমরা কোনটা পাবো, এটাই পাবো। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো বৃষ্টিপাত কত, 50 থেকে 100। উষ্ণতা দেখো 28 থেকে কত 30। আর এখানে প্রধান প্রধান যে গাছগুলো আছে দেখো, এই যে তোমার পলাশ, হ্যাঁ, বা শিরীষ, আম জাম জাতীয় যে গাছগুলো, সেগুলো আমরা পাচ্ছি। হ্যাঁ, তাহলে এগুলো দেখে নেবে। আর পরে যেটা আছে সেটা হচ্ছে ক্রান্তীয় মরু যেটা, হ্যাঁ, বা তোমার ডেজার্ট বায়ু। তাহলে মরুবায়ু আমরা কোথায় পাচ্ছি, রাজস্থান। বা দেখো তোমার এই যে কচ্ছ, কাথিয়াবাড়, যে সমস্ত উপদ্বীপগুলো আছে, হ্যাঁ, মানে তোমার একদম রাজস্থান গুজরাট লাগোয়া যে পোর্শনগুলো, সেগুলোতে পাচ্ছ। তাহলে এর ক্ষেত্রে আমরা যেটা পাবো তাকে আমরা কি বলি, জিরো ফাইট। হ্যাঁ, জিরো ফাইট। এবার জিরো ফাইটের ক্ষেত্রে কয়েকটা জিনিস আমি তোমাদের বলে রাখি, এদের কয়েকটা অভিযোজন পাই। অভিযোজনগুলো কোনগুলো, এই যে বাষ্পীভবন রোধ করার জন্য পাতাগুলো কিসে পরিণত হয়, কাটায় পরিণত হয়। হ্যাঁ, পাতাগুলো কাটায় পরিণত হয়। তারপর দেখবে এদের দেহে এক ধরনের মোমের একটা কি থাকে, আস্তরণ থাকে।
আর এই যে শিকড়গুলো অনেকটা ভিতরের দিকে যায়। যদি বাই চান্স তোমাকে ওই অনলাইনের কোশ্চেনগুলো করে, ধরো 3-4টে লাইন দিল, এর মধ্যে কোনটা ঠিক, এটা আসতে পারে, হ্যাঁ, নাহলে আসার চান্স খুবই কম। আর এদেরকে কি বলছি আমরা, জেরোফাইট। মাউন্টেন ফরেস্ট এখান থেকে লাগছে না, দেখার দরকার নেই। আর লাস্ট যেটা দেখবো ম্যানগ্রোভ, হ্যাঁ। এই যে ম্যানগ্রোভটা খুব ভালো করে দেখতে হবে, কারণ ম্যানগ্রোভ থেকে অনেক কোশ্চেন কিন্তু এসএসসি তো হয় না, কিন্তু অন্যান্য পরীক্ষায় কিন্তু প্রতিবার আসে। দেখো ওই যে ইউপিএসসির যে পরীক্ষাগুলো, বিসিএস এর পরীক্ষাগুলো প্রতিবার আসে। সেটা হচ্ছে দেখো ম্যানগ্রোভ কোথায় পাচ্ছি, ম্যানগ্রোভ মানে লবণাক্ত মাটি। তাহলে এই যে উপকূল, একদম সোজা ভাষায় মাথায় রেখো, আমাদের উপকূল যে পোর্শনগুলো আছে, তাহলে উপকূল পোর্শনে কি পাচ্ছি আমরা, ম্যানগ্রোভটা পাচ্ছি। আর আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে এই যে একদম সোজা ভাষায় এই কোস্ট থেকে শুরু করে পুরো এই মানে অ্যারাবিয়ান সি, বঙ্গোপসাগরের পুরো পোর্শনটাই কি পাচ্ছি আমরা, ম্যানগ্রোভটা পাচ্ছি, হ্যাঁ। কিন্তু মাথায় রেখো, আমাদের সব থেকে বড় যে ম্যানগ্রোভ, আমরা সুন্দরবন নামেই জানি, কিন্তু সব থেকে বড় ম্যানগ্রোভ কিন্তু আমাদের ইন্ডিয়াতে না, এটা কিন্তু বাংলাদেশে, হ্যাঁ, মাথায় রেখো। যে যাকে আমরা সুন্দরবন বলি, সুন্দরবনের পোর্শনটা আমাদের পশ্চিমবঙ্গ প্লাস কি বাংলাদেশ, কিন্তু ম্যাক্সিমাম পোর্শনটা কোথায়, সেটা কিন্তু বাংলাদেশে, বারবার বলছি, হ্যাঁ। আমাদের ইন্ডিয়াতে যেটা পশ্চিমবঙ্গের মধ্যে আছে সেটা অল্প। আর এছাড়াও প্রত্যেকটাই যে কোস্টাল রিজিয়নে যেটা পাচ্ছ, সেখানেও কি পাচ্ছ, ম্যানগ্রোভগুলো পাচ্ছ, হ্যাঁ। কাদের ডেটা কতটুকু না কতটুকু সেগুলো আমরা পরে গিয়ে দেখছি। আর এখান থেকে বিশেষ করে ইউপিএসসি পরীক্ষাগুলোই বা নেট সেটের পরীক্ষায় কোন রাজ্যে ম্যানগ্রোভ কী নামে পরিচিত, হ্যাঁ, এই কোশ্চেনটা আসে, কোন রাজ্যে কী নামে পরিচিত। যদিও আশা করি এই এসএসসিতে দেবে না, আমাদের যেটা দেবে বা দিতে পারে কোন রাজ্যে কতটুকু সেটা, হ্যাঁ। আর এখানকার গাছগুলো দেখবে, সুন্দরী, গরান, গেওয়া, হ্যাঁ, কেওড়া, গোলপাতা, এই ধরনের গাছগুলোর নাম একবার মাথায় রেখো, হ্যাঁ। আমরা এতে যখন বৈশিষ্ট্য পড়েছিলাম, দেখবে শ্বাসমূল বা ঠেসমূল থাকছে, বিশেষ করে লবণাক্ত জলে, হ্যাঁ, লবণাক্ত জলে যখন গাছগুলো থাকছে, এদের শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য দেখবে কিছু মূলগুলো মাটি ফুঁড়ে উপরের দিকে বেরিয়ে থাকে, এদেরকে কি বলি আমরা, শ্বাসমূল। আর যেহেতু এই জায়গাগুলো ভীষণভাবে ভার্নালেবেল, মানে জোয়ার ভাটা হচ্ছে, তার জন্য ক্ষয় ক্ষয়ে যায়, এবার এই ক্ষয় থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু মূল দেখবে এইভাবে আঁকড়ে ধরে রাখে, তাদেরকে কি বলি আমরা, ঠেসমূল। আর একটা বৈশিষ্ট্য পাই, জরায়ুজ অঙ্কুরোদ্গম গম, একমাত্র এই ম্যানগ্রোভ গাছগুলো একটা গাছ যাদের গাছের ফলগুলো ডালে থাকাকালীন কি হয়ে যায়, অঙ্কুরিত হয়ে যায়। মানে সোজা ভাষায় বলে না, মা সব থেকে বড় একজন তোমার যোদ্ধা, তো মা খুব ভালো করে জানে ফলগুলো যদি মাটিতে পড়ে তাহলে আর এগুলো অঙ্কুরোদ্গম হবে না, হ্যাঁ? যার জন্য গাছে থাকাকালীন কি হয়ে যায়, অঙ্কুরিত হয়ে যায়, হ্যাঁ। তাহলে এইগুলো এখান থেকে অল্প করে জাস্ট চোখ বোলাচ্ছ। আর আমি তোমাদের সুবিধার জন্য আমি একটা আলাদা স্লাইড করে দিয়েছি, এই যে এটা বিভিন্ন বই থেকে নেওয়া, হ্যাঁ। এই যেটা যেমন তোমার জিওগ্রাফি অফ ইন্ডিয়া, কার্তিক চন্দ্র মণ্ডল, এরকম অনেক জায়গা থেকে নেওয়া। এই যে এই ম্যানগ্রোভটার মধ্যে এই যে তোমার শ্বাসমূল, ঠেসমূল, জরায়ু অঙ্কুরোদ্গম, হ্যাঁ, যেগুলো বললাম, এগুলো দেখে রেখো। বিশেষ করে ভারতের ম্যানগ্রোভের পরিমাণ যেটা দেখো, সেটা হচ্ছে কত, 4,975 বর্গ কিমি, যেটা আমাদের দেশের 0.15%, হ্যাঁ। আর দেশের মোট ম্যানগ্রোভ অরণ্যের 42.45% কোথায়, পশ্চিমবঙ্গে। তাহলে সব থেকে বেশি ম্যানগ্রোভ আমাদের ইন্ডিয়ার মধ্যে পশ্চিমবঙ্গ। তারপর কোথায় পাচ্ছ, গুজরাট। তারপর কোথায় পাচ্ছ, আন্দামান। এই জায়গাটা মাথায় রেখো, হ্যাঁ। তাহলে সব থেকে বেশি পশ্চিমবঙ্গ, দেন গুজরাট, তারপরে আন্দামান। এইবার এই যে আমরা কোথায় কোথায় পাচ্ছি সেগুলো দেওয়া আছে, যে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, হ্যাঁ, এগুলো প্রত্যেকটা রাজ্যে কোথায় কোথায় পাচ্ছি সেগুলো দেওয়া আছে, একবার দেখে রাখবে এটা। আর এইটা দেখে রাখা হয়ে গেলে এই ফার্স্ট স্লাইড থেকে দেখো, এখানে কয়েকটা জিনিস দেওয়া আছে, ইনফরমেশান, এইগুলো তোমাকে মাথায় রাখতে হবে, হ্যাঁ। যেমন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, এর হেডকোয়ার্টার কোথায়, দেরাদুন, হ্যাঁ, এটা আসতে পারে। আমাদের ফরেস্টের রিসার্চ ইনস্টিটিউট এটা কিন্তু দেরাদুন। তো দেখো ইনস্টিটিউট অফ অ্যারিড জোন অফ ফরেস্ট রিসার্চ, হ্যাঁ, যে অ্যারিড মানে কি, শুষ্ক যেটা, তাহলে শুষ্ক কোথায়, এই যে যোধপুরে। তারপর দেখো ইনস্টিটিউট অফ রেইন ফরেস্ট যেটা, সেটা তোমার দেখো জোড়হাট। এরকম বেসিক কয়েকটা একবার চোখ বুলিও, এগুলো তো মুখস্থ জিনিস, এগুলো সবগুলো লাগে না, যেগুলো লাগে আমি দাগিয়ে দিচ্ছি। প্রথমটা দেরাদুনটা পরীক্ষা, অনেক পরীক্ষায় আসে, হ্যাঁ, এটাকে মাথায় রেখো, হ্যাঁ। আর সেকেন্ডটাকে মাথায় রেখো, অন্যগুলো একবার চোখ বুলিয়ে রেখো, অতটা এখান থেকে আসেও না। আচ্ছা, এখানে ভারতের বিভিন্ন জাতীয় উদ্যান যেগুলো আছে, হ্যাঁ, এই জাতীয় উদ্যানগুলো তোমাকে বারবার বারবার দেখতে হবে। মানে কোশ্চেন খুব রেয়ার আসে, বাট বাই চান্স যদি আসে তাহলে কিন্তু আমরা ফেসে যাবো, হ্যাঁ। এই জন্য এটার একটা সুবিধা কি, যে আন্দামানের মধ্যে যেগুলো আছে পরপর পরপর দেওয়া আছে, হ্যাঁ। এইভাবে এগুলোকে একবার চোখ বোলাবে, এগুলো নিয়ে আমি বলছি না, এই স্লাইডটা পাঠিয়ে দেবো, হ্যাঁ। কোনটা কোথায় আছে এগুলো একবার চোখ বুলিয়ে নিই, এখানে আমার কিছু বলারও নেই। আচ্ছা, এই বায়োস্ফিয়ার রিজার্ভটা দেখবে আলাদা করে একটা নোট দেওয়া আছে তোমাদের, হ্যাঁ। আমি সেখান থেকে পড়াবো, এখান থেকে না দেখতে পারো। বায়োস্ফিয়ার রিজার্ভ খুব সুন্দর করে একটা নোটস দেওয়া আছে, সেখান থেকে পড়বো। এইবার কয়েকটা অ্যাক্ট কত সালে হয়েছিল, হ্যাঁ, এখান থেকেও সবগুলো লাগবে না, যেগুলো লাগবে
সেগুলো বলে দিচ্ছি। এই যে পরিবেশ সুরক্ষা আইন বা এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট কত সালে হয়েছিল, ভারতের ফরেস্ট অ্যাক্ট যেটা বা ইন্ডিয়ান তোমার অরণ্য আইন, হ্যাঁ, 1927, এই দুটো লাগছে। টাইগার প্রজেক্ট যেটা 1973, হ্যাঁ, এই তিনটে লাগছে। তার সঙ্গে দেখো তোমার বায়োডাইভার্সিটি অ্যাক্ট কত সালে হয়েছিল, 2002। এইগুলো বারবার বারবার একবার দুবার করে দেখবে, হ্যাঁ, তাহলে আস্তে আস্তে হয়ে যাবে। যেগুলো লাগছে বা বেশি করে আসে সেগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি, স্টার করে দিচ্ছি, এইগুলো মাথায় রেখো। আর এই যে লাস্ট যেটা, সেটা হচ্ছে জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট, এটা কত সালে হয়েছিল, 2010, হ্যাঁ। তাহলে এই অ্যাক্টগুলোকে একবার চোখ বোলাবে ফরেস্ট থেকে। আর এই যে একটু আগে বলছিলাম কোন ফরেস্টটা কী কী উদ্ভিদগুলো আছে, এটা একটা ছকের মাধ্যমে করা আছে, যেটা ওই বড় নোটে পড়লে সেটা দেখো একটা ছকের মাধ্যমে দেওয়া আছে। তাহলে এখান থেকে এটা দেখে নিতে পারো। আর এই ডেটাটা মাথায় রেখো, হ্যাঁ। ধরো হঠাৎ করে যদি কোশ্চেনটা দেয়, যেমন ইন্ডিয়ার মধ্যে ভৌগোলিক রিজিয়নের মধ্যে সব থেকে ফরেস্ট কোথায় বেশি, আমরা একদম চোখ বন্ধ করে ভাবি কি হিমালয়, হিমালয় মানে তো পুরো গ্রিন, একদম না। সর্বাধিক ফরেস্ট দেখো সেটা হচ্ছে উপদ্বীপীয় মালভূমি বা পাহাড়ি অঞ্চল, যেটা মানে হিমালয় অঞ্চলে না, এটা কত, প্রায় 57%। তারপরে কি আছে, হিমালয়, হ্যাঁ। যদি কোশ্চেনগুলো পরীক্ষা এখনও আসেনি, বাট যদি হট করে দেয় আমরা কিন্তু 99% দেখবে হিমালয়টাকে ভাববো। তাহলে এর মধ্যে প্রথম কোনটা পড়ছে, উপদ্বীপীয় মালভূমি বা পাহাড়ি অঞ্চল, হ্যাঁ। তাহলে এই ধরনের স্লাইডগুলো একবার জাস্ট লিখে রেখো, যখন রিভিশন করবে চোখে পড়লে এটা মাথায় থেকে যাবে, হ্যাঁ, চোখে পড়লে মাথায় থেকে যাবে। আর এই জায়গাটায় কয়েকটা ইনফরমেশান দেওয়া আছে দেখো, যেমন জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, জানো তো, এটা আমাদের পশ্চিমবঙ্গে প্রথম হয়, পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার, হ্যাঁ, আড়াবাড়ি বলে একটা জায়গা, যারা এটা প্রথম শুরু করে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, মানে ওখানকার স্থানীয় মানুষ তার সঙ্গে গভর্নমেন্ট, হ্যাঁ, এরা মিলে অরণ্য সংরক্ষণের জন্য যে একটা পন্থা সেটা শুরু হয় এখানে, হ্যাঁ। এটা 1980-র দশক, এক্স্যাক্ট সালটা হচ্ছে 71 সাল, হ্যাঁ, 1971 সাল। তো এটাও অনেক পরীক্ষায় আসে যে জেএমএফ এটা কোথায় হয়েছিল, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের আড়াবাড়ি নামক স্থানে, হ্যাঁ। আর সেমভাবে এইগুলো লাগছে না এখান থেকে, এখান থেকে যেটা লাগবে দেখো সেটা হচ্ছে ভারতীয় শুষ্ক পর্ণমোচী যেটা, হ্যাঁ, সর্বাধিক পরিমাণটা কত, প্রায় 40.86, হ্যাঁ, এটা মাথায় রেখো। আর তার সাথে আর একটা যেটা লাগবে সেটা হচ্ছে, তোমরা কেউ বলতে পারো ইন্ডিয়ার মধ্যে সব থেকে ফরেস্ট কম কোন রাজ্যে এই মুহূর্তে, ইন্ডিয়ার মধ্যে সব থেকে ফরেস্ট কম কোন রাজ্যে বা সব থেকে বেশি কোন রাজ্যে, হ্যাঁ। আচ্ছা এখানে দিয়ে দিয়েছি, এই যে এই ডেটাটা মাথায় রাখতে হবে তোমাকে, হ্যাঁ। আমাদের ভারতের মধ্যে, বেশি মিজোরাম। হ্যাঁ বলো। বলছি বেশি শতকরার হিসাবে মিজোরাম, আর এমনি হচ্ছে মধ্যপ্রদেশ। হ্যাঁ, নর্মালি মাথায় রেখো আমাদের ভারতের ক্ষেত্রে সব থেকে কম সেটা হচ্ছে তোমার হরিয়ানা আর পাঞ্জাব, হ্যাঁ। তার একটাই কারণ, সেটা হচ্ছে তোমার গ্রিন রেভলিউশন, একটা কোশ্চেন পড়ে তোমার, গ্রিন রেভলিউশনের জন্য ফরেস্টের উপর সব থেকে বেশি অ্যাফেক্টেড কারা, পাঞ্জাব হরিয়ানা। 1960-র আগে যদি এটা তুমি দেখো, 1960-এর আগে, 1960-এ কী হয়েছিল, গ্রিন রেভলিউশন, 60-এর আগে পাঞ্জাব হরিয়ানার ফরেস্ট কভার অনেক বেশি ছিল। কিন্তু ওই আমাদের ইন্ডিয়ানদের মধ্যে একটা ঝোঁক আছে যেটা হচ্ছে খুব ভালোভাবেই হোক, যার জন্য মাথায় রেখো নির্বিচারে গাছগুলো কাটা হয়, যার জন্য হরিয়ানাতে এই মুহূর্তে সব থেকে কম, সর্বনিম্ন। তারপরে কি আছে, পাঞ্জাব। আর থার্ডে কি আছে, গোয়া। তো এই ডেটাটা মাথায় রেখো, হরিয়ানা সব থেকে কম। আর ভারতের মধ্যে সব থেকে বেশি যদি এরিয়া ধরো সেটা কি, মধ্যপ্রদেশ, হ্যাঁ। সেকেন্ড কোনটা, অরুণাচল। আর তারপর দেখো থার্ড কে, থার্ড হচ্ছে ছত্তিশগড়, হ্যাঁ, যদি তুমি এরিয়া ধরো। আর শতাংশের হিসাবে সেটা হচ্ছে তোমার মিজোরাম, দেন অরুণাচল আর মেঘালয়। অন্তত একটা দুটো করে মাথায় রেখো। তাহলে আবারও বলছি, মধ্যপ্রদেশ এরিয়ার হিসেবে সব থেকে বেশি, সেকেন্ড কোনটা, অরুণাচল। আর থার্ড কোনটা, সেটা হচ্ছে তোমার ছত্তিশগড়। সব থেকে কম পাঞ্জাব, সরি হরিয়ানা, পাঞ্জাব আর গোয়া। আর এখানে যদি তুমি পার্সেন্টেজ ধরো সব থেকে বেশি কে, মিজোরাম, হ্যাঁ। তাহলে এই জিনিসটা একবার চোখ বুলিয়ে রাখবে, এটাকে চোখ বুলিয়ে রাখবে দেখো। আর এখান থেকে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে যেগুলো আমি আগের স্লাইডে বললাম, ওই জন্য আর যাচ্ছি না। এই কোন অ্যাক্টগুলো কবে হয়েছে না হয়েছে এগুলো আমার দেওয়াই আছে, হ্যাঁ। তাহলে এখান থেকে এটাকে একবার ভালো করে পড়ে রেখো। সরি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি আমি, এই যে আমাদের মোট অরণ্য আচ্ছাদন যেটা, সেটা হচ্ছে লাস্ট যে রিপোর্টটা ছিল সেটাই 21.76%, হ্যাঁ। এটা আমাদের টোটাল অরণ্য পরিমাণটা, এটা কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ। সেটা হচ্ছে লাস্ট সার্ভে অনুযায়ী 21.76%, হ্যাঁ। যদিও যত দিন যাচ্ছে আস্তে আস্তে কমছে, কিন্তু এইটা মাথায় রেখো, হ্যাঁ, 21.76%। তাহলে এই পার্টটাকে তোমরা খুব একবার ভালো করে দেখে নিও। এখান থেকে কোশ্চেন খুবই অল্প আসে, বারবারই বলছি, হয়তো একটা কোশ্চেন এলো, হ্যাঁ, কিন্তু একটা কোশ্চেন তো গুরুত্বপূর্ণ। তাহলে এটাকে দেখে দেখো, আমি স্লাইডটা পাঠিয়ে দিচ্ছি, বা আমি একটা প্রিন্ট আউটও দিয়ে দেবো এটার, হ্যাঁ।
তো তোমাদের দেখতে সুবিধা হবে। তাহলে আমাদের আজকে দুটো পার্ট গেল, একটা হচ্ছে মনসুনটা গেল, আর সেকেন্ড হচ্ছে তোমাদের ফরেস্টটা গেল। হ্যাঁ,